দিশা এবং রিনা দুই বোন তাদের বাবা প্রীতম বাবু এবং মা পিয়ালি দেবীর সঙ্গে বাস করে। তারা দুজনে যখন বড় হয়ে ওঠে এবং তাদের কলেজের পড়াশোনা যখন শেষ হয়ে যায়, তাদের বাবা মা তখন তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বড় মেয়ে দিশা আগে থেকেই মনস্থির করে নেয় সে নিজের পছন্দ করা ছেলে রাজকে বিয়ে করবে। আর রাজ একটা সামান্য কারখানায় কাজ করে, আর রাজ তার মা সুলেখা দেবীকে নিয়ে বাস করে। তাই দিশা যখন তার পরিবারকে রাজের ব্যাপারে বলে, তখন পিয়ালি দেবী কিছুতেই এরকম সম্পর্ক মেনে নিতে চায় না। তুমি শহরের সব থেকে বড় ব্যবসাদারের মেয়ে হয়ে এরকম একটা গরিব ছেলেকে পছন্দ করতে পারলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তুমি ওই গরিব শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে পারবে? তুমি তোমার বাবা মায়ের সম্মানের কথা একবারও ভাবলে না? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমার দিদির মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, কারণ ছোটবেলা থেকে ওর গরিবদের প্রতি একটু বেশিই দরদ ছিল। তুমি দেখোনি রাস্তায় গরিব লোকজন দেখলে কেমন তাদের সেবা করতে ব্যস্ত হয়ে পড়তো, আর এখন নিজেও একটা গরিব ছেলেকে পছন্দ করে বসে আছে। উফ দিদি, তুই পারিসও বটে। নিজের বাপের বাড়ির এত রাজ ঐশ্বর্য ছেড়ে তুই ওরকম কুড়ে ঘরে কি করে থাকতে পারবি? প্লিজ তোমরা এরকম ভাবে আমাকে কথা শুনিও না। আমি ঠিক রাজের সঙ্গে সংসার করব। আর তোমাদের যদি আমার বিয়ে দিতে অসুবিধা হয়, বা আমি গরিব ছেলেকে বিয়ে করছি বলে আমার বিয়েতে খরচা করতে তোমাদের অসুবিধা হয়, তাহলে আমাকে বলে দাও। আমি বাড়ি থেকে বেরিয়ে নিজের মতো রাজের সঙ্গে বিয়ে করে সংসার পেতে নেব। আচ্ছা ঠিক আছে, তোমরা দুই মেয়ে আর মা মিলে কেন এত ঝামেলা করছো? আর আমার তো প্রচুর টাকা আছে, তাই আমার মেয়ে যদি এখন একটা গরিব ছেলেকে পছন্দ করে আমার কিছু করার নেই। আমি না হয় ওকে ঘর জামাই রেখে দেবো, আর আমার অর্ধেক সম্পত্তি আমি আমার বড় মেয়েকে এমনিতেই দিয়ে দেবো। বাবার মুখে এমন কথা শুনে রিনা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে, কারণ এখনই যদি তার বড় দিদি এবং জামাইবাবু বাবার সম্পত্তির অর্ধেক অংশ পেয়ে যায়, তাহলে রিনার যখন বিয়ে হবে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই রিনা তার বাবার এরকম সিদ্ধান্ত মেনে নিতে চায় না, আর সেই জন্য রিনা তার দিদির বিরুদ্ধে বাবার মনে বেশি করে বিষ ঢালতে শুরু করে দেয়। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? ওসব গরিব ছেলেরা ভীষণ বদমাইশ হয়। এরকম ভালো ভালো সেজে প্রথমে সংসারে ঢুকবে, তারপর দিদিকে ভুলভাল বুঝিয়ে তোমার সম্পত্তির অর্ধেকটা কেন পুরোটাই হাতিয়ে নেবে। আর তুমি আর মা কিন্তু রাস্তায় বসবে তখন, তাই তুমি দিদিকে দিদির মতো ছেড়ে দাও। এভাবে রিনা যখন তার বাবাকে ভুলভাল বোঝাতে থাকে, তখন তার বাবারও কিছু করার থাকে না, কারণ প্রীতম বাবু ভীষণ পরিমাণে সরল মনের মানুষ ছিল। আর দিশা যখন দেখে যে সকলে তার বিপরীতে চলে যাচ্ছে, তখন সে বাড়ি থেকে বেরিয়ে রাজের সঙ্গে কথা বলে, আর দিশা তাদের বাড়ির অমতে গিয়েই রাজকে বিয়ে করে নেয়। বিয়ের পর দিশা তার গরিব শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে শুরু করে দেয়। অন্যদিকে সবসময় দিশার বাবা মায়ের দিশার কথা মনে পড়তে থাকে। 1 মাস হয়ে গেল বড় মেয়েটার বিয়ে হয়েছে ওই গরিব বাজে ছেলেটার সঙ্গে। জানি না ওই ছেলেটা আমার মেয়েকে কিভাবে রেখেছে। দিশা একবারও তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে এলো না। আর রিনা, তুই তো তোর দিদিকে একটু মাঝে মধ্যে ফোন করতে পারিস, তাহলে একটু খবর পাওয়া যায়। ছাড়ো তো মা, আমি সারাদিন আমার রূপচর্চা আর শপিং নিয়েই ব্যস্ত থাকি। আর তুমি তো জানো আমি আমার বন্ধুদের সঙ্গে কত টাকা খরচা করে পার্টি করি, তাই এত টাকা খরচা করতে গিয়ে আর পার্টি করতে গিয়ে আমার দিদির কথা একটুও মনে পড়ে না, তাই আমি দিদিকে ফোন করি না। আর হ্যাঁ, আমাকে আজকে বাবাকে বলে কিন্তু অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার করে দেবে, কারণ আমার একটা গাড়ি কেনার খুবই ইচ্ছে করছে। এই বলে রিনা তার বন্ধুদের সঙ্গে আবার পার্টি করতে বেরিয়ে যায়। আর ছোট মেয়ের আবদারের কাছে তার মা বাবা কিছু বলতে পারে না, তাই রিনার অ্যাকাউন্টে তার বাবা 10 লক্ষ টাকা ট্রান্সফার করে দেয়। নিজের অ্যাকাউন্টে টাকা এসেছে দেখে রিনা প্রচন্ড পরিমাণে আনন্দ পায়, আর সে তখনই তার প্রিয় বান্ধবীকে নিয়ে গাড়ি কিনতে চলে যায়। অন্যদিকে উফ পিয়ালি, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে গো। সারাদিন বিজনেস মিটিং এর চাপ, তার উপর প্রেসারের ওষুধটাও শেষ হয়ে গেছে। আগে যখন বড় মেয়ে বাড়িতে ছিল আমাকে সময় সময় ওষুধ খাইয়ে দিত, আর ওষুধ শেষ হয়ে গেলে নিজে নিয়ে গিয়ে কিনে আনতো। আর এখন বাড়ির চাকরটাও ছুটি নিয়েছে, তাই কাকে দিয়ে যে ওষুধ নিয়ে আসবে কিছুই বুঝতে পারছি না। কেন আমাদের ছোট মেয়ে আজকে নতুন গাড়ি কিনেছে, অবশ্য আমাকে কিছু ফোন করে জানায়নি। আমি তো ফেসবুকে ওর গাড়ির ফটোটা দেখলাম। আমি এখনই ফোন করে ছোট মেয়েকে বলে দিচ্ছি, ও তোমার জন্য নিশ্চয়ই ওষুধ কিনে নিয়ে আসবে। এই বলে পিয়ালি দেবী তার ছোট মেয়েকে ফোন করে, কিন্তু তখন রিনা জোরে জোরে নিজের নতুন গাড়ি চালাতেই ব্যস্ত থাকে, আর সে তার বন্ধুদের সঙ্গে ভীষণ পরিমাণে মজা করে। এর ফলে মায়ের ফোন আসতে দেখে রিনা প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে, আর সে তার মায়ের ফোন ধরে তার মাকে যা নয় তাই কথা শুনিয়ে দেয়। কি, আমি এখন বাবার ওষুধ নিয়ে আসতে যাব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার পক্ষে এখন গাড়ি থেকে নেমে ওই ওষুধের দোকানে দাঁড়িয়ে ওষুধ কেনা সম্ভব নয়। তুমি অনলাইনে অর্ডার করে দাও। আর আমি এখন ফোন রাখলাম, আমাকে কিন্তু এখন একদম ফোন করে ডিস্টার্ব করবে না বলে দিলাম।
এই বলে রিনা তার মায়ের মুখের উপর ফোন কেটে দেয়। এর ফলে পিয়ালি দেবীর ভীষণ পরিমাণে খারাপ লাগে। অন্যদিকে দিশা নিজের গরিব সংসারে বেশ ভালো মতো মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করতে থাকে। আর তার শাশুড়ি মায়ের যেহেতু শরীর খারাপ, সেই জন্য দিশা সারাদিন বাড়ির কাজকর্ম রান্নাবান্না করে এবং তার শাশুড়ি মায়েরও খেয়াল রাখে। এমনকি দিশা তার স্বামীর অফিসের টিফিন পর্যন্ত রেডি করে দেয়। কিন্তু এসবের মাঝেও দিশার বাবা মা এবং বোনের কথা খুবই মনে পড়ে। ইস, শাশুড়ি মায়ের প্রেশারটা মনে হয় বেড়েছে, আর মায়ের ওষুধও শেষ হয়ে গেছে। যাই, আমি বরং সামনের ওষুধের দোকান থেকে শাশুড়ি মায়ের জন্য ওষুধটা কিনে নিয়ে আসি। এই বলে দিশা যখন নিজের স্বামীর মানিব্যাগ থেকে টাকা নিতে যাবে, তখন সে দেখে যে সেখানে 2-3টে খুচরো পয়সা পড়ে আছে। আর এর ফলে দিশা খুবই চিন্তায় পড়ে। তখন দিশা নিজের কানে হাত দিয়ে দেখে তার বাবার দেওয়া সোনার কানের দুল এখনো পর্যন্ত তার কানে আছে। তাই দিশা তখনই তার সোনার কানের দুল খুলে মহাজনের কাছে সেই দুল বন্ধক রেখে টাকা নিয়ে আসে। আর সেই টাকা দিয়ে নিজের শাশুড়ি মায়ের জন্য ওষুধ কিনতে চলে যায়। আর দিশা যখন তার শাশুড়ি মায়ের জন্য ওষুধ কেনে, তখনই তার সঙ্গে তার মায়ের দেখা হয়। পিয়ালি দেবীর নিজের বড় মেয়েকে দেখে চোখে জল চলে আসে। কিরে দিশা, তুই কেমন আছিস? কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। ইস, তোর চোখ মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, আর গায়ের রংটাও তো কালো হয়ে গেছে। সংসারে খুব পরিশ্রম করতে হয়, তাই না? কতবার বলেছিলাম ওরকম গরিব সংসারে বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। তোর জন্য আমি কত ভালো সম্বন্ধ দেখেছিলাম, আর তুই আমার কথা না শুনি এখন কতটা কষ্টে দিন কাটাচ্ছিস বলতো? তোমাকে কে বলেছে মা আমি কষ্টে দিন কাটাচ্ছি? আচ্ছা ছাড়ো, এখন এসব বাদ দাও। তুমি কেমন আছো বলো? আগে তো তোমাকে কখনো ওষুধের দোকানে এসে ওষুধ কিনতে হয়নি, তাহলে হঠাৎ করে ওষুধের দোকানে এসেছো কেন? বাবা ভালো আছে তো? পিয়ালি দেবী তখন না পেরে নিজের বড় মেয়ের কাছে কাঁদতে কাঁদতে দুঃখের ঘটনা বলতে থাকে। আর দিশা তার মায়ের কথা শুনে ভীষণ পরিমাণে কষ্ট পায়। কি, বাপি সারাদিন প্রেসারের ওষুধ খায়নি, আর তুমি রাত্রিবেলা ওষুধ কিনতে এসেছো? অবশ্য কিছুদিন আগে নিজের ছোট মেয়ের কথা শুনে আমার আর রাজের বিয়েটা তোমরা মেনে নাওনি। ভেবেছিলে আমি আর রাজ হয়তো তোমাদের সম্পত্তি হাতিয়ে নেব, কিন্তু কেন? এখন তোমাদের ছোট মেয়ে ভালোই তো টাকা পয়সা ধ্বংস করছে, আর আমার বাবা ওষুধও পাচ্ছে না। যাই হোক, আমি এখন আসলাম, তুমি গিয়ে কিন্তু বাবাকে সময় মতো ওষুধ খাইয়ে দিও। এই বলে দিশা তার শাশুড়ি মায়ের জন্য ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায়। আর পিয়ালি দেবী তখন বাড়িতে ফিরে না গিয়ে তার বড় মেয়ের পেছন পেছন গাড়ি নিয়ে তাকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পরেই পিয়ালি দেবী তার বড় মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। বাইরে থেকে দিশার শ্বশুর বাড়ি দেখে পিয়ালি দেবী মনে মনে খুবই কষ্ট পায়। আর সে লুকিয়ে লুকিয়ে দেখে যে দিশা তার শাশুড়ি মাকে ওষুধ খাইয়ে দিচ্ছে এবং রাত্রিবেলার জন্য রান্না করছে। এমনকি দিশার স্বামী বাড়িতে ফিরে এলে স্বামীর সঙ্গে একসঙ্গে বসে সেই খাওয়া দাওয়া করছে। এই দেখে পিয়ালি দেবীর ভীষণ কষ্ট লাগে, কিন্তু সে কোনো কথা না বলে গাড়ি করে আবার নিজের বাড়িতে ফিরে যায়। আর সে প্রীতম বাবুকে ওষুধ খাওয়ানোর পর নিজের বড় মেয়ের কথা আলোচনা করতে থাকে। তুমি নিজে দেখো পিয়ালি, তোমার গরিব বড় মেয়ে কি সুন্দর সব পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে, আর তোমার বড় লোক ছোট মেয়ে, মানে বাবার টাকাই তোমার বড় লোক ছোট মেয়ে আর কি, এখন আমাদেরকেই দুই পায়ে ঠেলে দিয়েছে। ছোটবেলা থেকে তুমি সবসময় নিজের ছোট মেয়েকে আদর দিয়েছো, আর আদর দিয়ে দিয়েই বাদর তৈরি করেছো একেবারে। নাও এখন নিজে ভোগো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন প্রীতম বাবু এবং পিয়ালি দেবী তাদের ছোট মেয়ের বিয়ের জন্য সোহমের সম্বন্ধ ঠিক করে। সোহম তার মা রচনা দেবীর সঙ্গে এবং বোন রত্নার সঙ্গে রিনাকে দেখতে আসে। তাকে দেখার পর রচনা দেবী বলে, দেখো মা, তুমি তো অনেক বড়লোক পরিবারের মেয়ে, কিন্তু আমরা হয়তো তোমাদের মতো অত বড়লোক নই, কিন্তু আমাদের কাছে টাকা পয়সার কোনো অভাবও নেই। তাই তুমি বিয়ের পর কিভাবে সংসার করবে কিছু ঠিক করেছো? সংসার করব মানে? বিয়ের পর আমি সংসার করতে যাব কোন দুঃখে? আর আপনার মতো কর্মঠ শাশুড়ি মা আর কাজের ননদ থাকতে আমি তো কোনো কাজ করবই না। আমি সারাক্ষণ আমার বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াবো, আর বিয়ের পর আমার বরের সঙ্গে নিজের লাইফটা এনজয় করব। আর এই যে সোহম, তুমি বিয়ের পর কি করবে ঠিক করেছো তো? তুমি এখন কি কাজ করো বলো তো? আমার তো ভালো করে জানাই হলো না। রিনার মুখে এরকম চ্যাটাং চ্যাটাং কথা শুনে রচনা দেবী এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে অবাক হয়, কিন্তু তারা যেহেতু ভদ্রলোক তাই তারা চুপ করেই থাকে। না মানে আমি একটা গাড়ির শোরুমে ম্যানেজারের কাজ করি, আর আমি যা টাকা রোজগার করি তাতে তোমার কোনো চিন্তা নেই, তোমার খরচা আমি সব বহন করতে পারবো। কি, তুমি একটা মামুলি ম্যানেজার, আর আমার বাবা মা তোমার মতো এরকম গরিব ভিখারি ম্যানেজারের সঙ্গে আমার বিয়ে ঠিক করবে বলছিল? বাবা মা, তোমাদের বড় মেয়ে গরিব ছেলেকে বিয়ে করেছে বলে তোমরা তো দিদিকে সহ্য করতে পারো না, আর এখন নিজেরাই এরকম গরিব ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করলে? আমি একটা ধনী পরিবারের মেয়ে, আর আমি এরকম পাতি ভিখারি ছেলেকে কিছুতেই বিয়ে করতে পারবো না।
রিনার মুখে এরকম বড় বড় কথা শুনে তার বাবা মা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায় আর তারা তাদের ছোট মেয়েকে চুপ করতে বলে, কিন্তু রিনা কিছুতেই চুপ করতে চায় না। সে সমানে রচনা দেবী এবং তার পরিবারকে অপমান করতে থাকে। রিনা, এরকম করে কারোর সাথে কথা বলতে নেই। তুই ওনাদের বাড়ির বউ হতে না চাইলে সেটা তোর ব্যাপার, কিন্তু তাই বলে তুই কাউকে ছোট করতে পারিস না। আর আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, ওনারা যথেষ্ট বড় লোক। থাক দাদা, আপনাকে আর আপনার এরকম অহংকারী ধনী মেয়েকে নিয়ে কোনো কথা বলতে হবে না। এরকম মেয়ে যদি কারো সংসারে যায় তাহলে সেই সংসার একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি এই মেয়েকে কিছুতেই আমার ছেলের বউ বানাতে পারবো না। এই বলে রচনা দেবী তার মেয়ে এবং ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর রিনার তাতে কিছু যায়ও আসে না। সে আবার তার বাবার অ্যাকাউন্ট থেকে টাকা তোলে আর বন্ধুদের সঙ্গে পার্টি করতে বেরিয়ে যায়। কিন্তু এই ঘটনার ফলে প্রীতম বাবুর মনে ভীষণ পরিমাণে চাপের সৃষ্টি হয়। আর সেই দিন বিকেল বেলা হঠাৎ করে প্রীতম বাবুর হার্ট অ্যাটাক চলে আসে। আর পিয়ালি দেবী একা একা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কি গো, তোমার বুকে হঠাৎ করে ব্যথা বাড়লো কেন? তুমি প্লিজ এরকম করো না, আমার খুব ভয় করছে। আমি এক্ষুনি ডাক্তার বাবুকে ফোন করছি আর আমার ছোট মেয়েকে ফোন করছি। এক্ষুনি তোমার মেয়ে চলে আসবে আর তোমাকে নার্সিং হোমে নিয়ে যাবে। এই বলে পিয়ালি দেবী বারবার তাদের ছোট মেয়েকে ফোন করলে রিনা কিছুতেই তার মায়ের ফোন ধরতে চায় না, কারণ সে তখন টাকা উড়িয়ে ডিস্কোতে নাচানাচি করতে ব্যস্ত থাকে। ফলে পিয়ালি দেবী কাঁদতে কাঁদতে ডাক্তার বাবুকে ফোন করলে ডাক্তার বাবু সেই মুহূর্তে প্রীতম বাবুকে নার্সিং হোমে নিয়ে যাওয়ার কথা বলে। এর ফলে পিয়ালি দেবী একা একা কিভাবে বিপ্লব বাবুকে নার্সিং হোমে নিয়ে যাবে কিছুই বুঝে উঠতে পারে না। এরকম পরিস্থিতিতে পিয়ালি দেবী তখনই তার বড় মেয়ে দিশাকে ফোন করে। আর দিশা তার বাবার শারীরিক অবস্থার কথা জেনে তখনই রাজকে নিয়ে বাড়িতে চলে আসে। আর তারা অ্যাম্বুলেন্সে করে প্রীতম বাবুকে নার্সিং হোমে নিয়ে যায়। আর তখনই প্রীতম বাবু চিকিৎসা শুরু হয়ে যায়। অন্যদিকে রিনা নিজের ফোনে তার মায়ের অনেকবার মিসড কল দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর সে যখন জানতে পারে তার বাবার শরীরের অবস্থা ভালো নয়, তখনই সে নার্সিং হোমে চলে আসে। আর সেখানে এসে রিনা যখন তার দিদি এবং জামাইবাবুকে দেখে, এই দিদি, তোর গরিব ভিখারি বরকে নিয়ে তুই নার্সিং হোমে কেন এসেছিস? তোদের সাহস কি করে হলো এখানে আসার? তুই জানিস না বাবা মা তোদেরকে সহ্য করতে পারে না? আর এখন যেহেতু বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তোরা সম্পত্তির ভাগ নিবি বলে এখানে এসে কান্নাকাটি করছিস? যা, বেরিয়ে যা এখান থেকে, না হলে কিন্তু এখান থেকে তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এমন সময় সেখানে ডাক্তারবাবু চলে আসে। আর ডাক্তারবাবু জানায় যে প্রীতম বাবু এখন অনেকটাই সুস্থ, তারা চাইলে প্রীতম বাবুর সঙ্গে দেখা করতে পারি। সত্যি দিশা, তুই আজকে পরিচয় দিয়ে দিয়েছিস যে তুই আমার পরিবারের বড় মেয়ে। তুই যদি আজকে সময় মতো আমাকে নার্সিং হোমে না নিয়ে আসতিস তাহলে আমার জীবন বাঁচতো না। আর আমার ছোট মেয়ে আমি মরে গেলেও হয়তো পার্টি করে যেত। তাই আমি আজকে থেকে আমার সমস্ত সম্পত্তি তোকে দেব। বাবার এরকম কথা শুনে রিনা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। অন্যদিকে বাবা মা যখন তাদের বড় মেয়ে এবং গরিব জামাইকে মেনে নেয়, তখন রিনারও আর কিছু করার থাকে না। তাই রিনা তার দিদির কাছে এবং বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে গরিব বোন এবং ধনী বোন তাদের বাবা মায়ের সঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে। আকাশ তার মা ফাল্গুনী দেবীর সঙ্গে শহরে বাস করে। আকাশ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তাই কাজের সূত্রে মাঝে মধ্যেই তাকে শহরের বাইরে বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকতে হতো। এমনই একদিন আকাশ বিশেষ এক কাজের সূত্রে শহর থেকে বহু দূরে এক গ্রামীণ অঞ্চলে থাকতে যায়। নিজের কাজ সম্পন্ন করে আকাশ শহরে ফেরার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে। প্রায় আধ ঘন্টা পর ট্রেন এক অজানা স্টেশনে গিয়ে দাঁড়ায়। আকাশ কোনো কিছু চিন্তা না করেই সে ট্রেন থেকে নিচে নেমে পড়ে। এ বাবা, এই জায়গাটা তো নির্জন কেন? আশেপাশে কোনো মানুষজন, দোকানপাট কিছুই তো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে স্টেশনটা খুবই ছোট। এখানে কোনো জলের দোকান কিংবা টিউবওয়েল কল কিছুই তো দেখা যাচ্ছে না। আমার যে ভীষণ জল তেষ্টা পেয়েছে। এই বলে আকাশ আবার ট্রেনে উঠতে যাবে, তখনই বেশ কয়েকটা গুন্ডা বদমাইশ আকাশকে জাপটে ধরে। আকাশ কিছুই বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে, তাই সে জোরে জোরে চিৎকার করে ওঠে। আরে আরে, কি করছোটা কি তোমরা? তোমরা কারা? এভাবে আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো, ছাড়ো বলছি। আরে কেউ আছো, আমাকে বাঁচাও। এই গুন্ডা বদমাইশ গুলো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। সেই গুন্ডা বদমাইশ লোকগুলো আকাশের কোনো কথা শোনে না। তারা সবাই মিলে জোর করে আকাশকে গাড়িতে তুলে নেয়। আর এরই মধ্যে ট্রেন স্টেশন ছেড়ে নিজের গতিতে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর সেই ব্যক্তিগুলো আকাশকে একটা বড় রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যায়। অত বড় সুন্দর রাজপ্রাসাদ দেখে আকাশ প্রচন্ড পরিমাণে অবাক হয়। আকাশকে যখন সেই গুন্ডাগুলো রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যায়, তখন আকাশ দেখে যে সেখানে আরো বেশ কয়েকজন গুন্ডা বসে আছে। সেই সাথে আকাশ লক্ষ্য করে একজন জমিদারের মতো দেখতে বয়স্ক ব্যক্তি এক বড় চেয়ারে বসে আছে।
এই যে কে আপনি? আপনি তাহলে এদের মেন মাথা, তাই তো? আপনি আমাকে কেন ধরে নিয়ে এসেছেন বলুন? আরে হিরো, তুই বুঝতে পারছিস না তোকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? তোর ব্যান্ড বাজানো হবে, ব্যান্ড। একটু পরেই দেখতে পাবি তোর ব্যান্ড বাজছে। এই কালু, নিজের হবু জামাইবাবুর সঙ্গে এইভাবে কথা বলতে নেই। যতই হোক এই ছেলেটা আমাদের বাড়ির জামাই হতে চলেছে, তাই নিজের হবু জামাইবাবুর সঙ্গে সম্মান দিয়ে কথা বলো। আকাশ কোনো কিছু বোঝার আগেই খুবই মোটা দেখতে একটি মেয়ে বিয়ের কোণে সেজে সেখানে এসে হাজির হয়। তাকে দেখে আকাশ প্রচন্ড পরিমাণে অবাক হয়। আকাশ খুব ভালো মতোই বুঝতে পারে যে সকলে মিলে সেই মেয়েটির সঙ্গেই তার বিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে আপনারা তো অদ্ভুত মানুষ। আপনারা সবাই মিলে আমাকে ধরে এনেছেন এই মোটা মেয়েটার সঙ্গে বিয়ে দেবেন বলে। আমার ইচ্ছা ছাড়া আপনারা আমার বিয়ে দেবেন, এটা ভাবলেন কি করে? আমি কিছুতেই এরকম মোটা মেয়েকে বিয়ে করব না। বাবা, তুমি দয়া করে এনাকে ছেড়ে দাও। এরকম ভাবে জোর করে কখনোই কারোর বিয়ে দেওয়া উচিত নয়। তুমি এরকম ভাবে আমার বিয়ে দিলে আমি কি কখনো সুখী হতে পারবো বলো? আমি তোমার কাছে হাত জোর করছি বাবা, তুমি এনাকে ছেড়ে দাও। আমার বিয়ে করার কোনো দরকার নেই। গিন্নি, তোমার মেয়েকে তুমি চুপ করতে বলো। এমনিতেই দিনের পর দিন ফুলে যাচ্ছে। তোমার মেয়ের জন্য হাজার হাজার বিয়ের সম্বন্ধ দেখেছি, কিন্তু কোনো ছেলেই তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। শেষ পর্যন্ত আমাকে এরকম একটা পথ বেছে নিতে হচ্ছে। আমি যা করছি সবই তোমার মেয়ের ভালোর জন্যই করছি, তাই ওকে দয়া করে চুপ করে থাকতে বলো। আমার মনে হয় আমাদের মেয়ে কিন্তু ঠিকই বলছে, কারণ শুধুমাত্র আমাদের মেয়ের ভালোর কথা চিন্তা করলে তো হবে না। এই ছেলেটারও তো একটা জীবন আছে। তুমি এরকম ভাবে জোর করে একটা ছেলেকে বাড়িতে তুলে নিয়ে চলে এলে, আর এখন আবার জোর করে আমাদের মেয়ের সঙ্গে এই ছেলেটার বিয়ে দেবে? এরকম করো না, এটা কিন্তু অন্যায়। রামমোহন বাবু কোনো কথা শোনে না, কারণ সে মনে মনে একেবারে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আকাশের সঙ্গেই সে তার মোটা মেয়ের বিয়ে দেবে। আকাশ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। আকাশকে জোর করে নতুন বরের পোশাক আশাকও পরিয়ে দেওয়া হয় আর তাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়। অঙ্কিতাও বিয়ে করতে না চাইলেও তার বাবা এবং দাদা জোর করে অঙ্কিতাকে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই অঙ্কিতা এবং আকাশের বিয়ে হয়ে যায়। তাদের বিয়ে সম্পন্ন হতে না হতেই রামমোহন বাবু এবং তার ছেলে ও সাঙ্গপাঙ্গদের ব্যবহার পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। রামমোহন বাবু হাত জোর করে আকাশকে বলে, দেখো বাবা, আমরা প্রথমেই তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা জানি আমরা যেই কাজটা করেছি সেটা পুরোপুরি অন্যায়, কিন্তু বিশ্বাস করো বাবা, আমাদের কাছে এটা ছাড়ার কোনো উপায় ছিল না। এখন যখন আমাদের মেয়ের সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেছে, তখন আমরা চাইবো আমার মেয়েকে তুমি হাসি খুশি এই বাড়ি থেকে বিদায় করে নিয়ে যাও। হ্যাঁ বাবা, আমরা সত্যি ভীষণ লজ্জিত। আর আমরা যা করেছি এতে কিন্তু আমাদের মেয়ের কোনো দোষ নেই। আমাদের মেয়ে সত্যিই খুবই ভালো, শুধু ওর একটাই দোষ, ও প্রচন্ড মোটা, আর তাই ওকে কেউ পছন্দ করে না। তবে একবার যদি আমার মেয়ের সঙ্গে তুমি নিজেকে মানিয়ে নিতে পারো, তাহলে দেখবে তুমি খুব সুখে থাকবে। আমার মেয়েটাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যাও বাবা। হ্যাঁ জামাই বাবু, আজ থেকে আমার বোনের দায়িত্ব কিন্তু তোমার। আমার বোনকে কিন্তু তুমি সারা জীবন সুখে রেখো, আর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আমাকেও ক্ষমা করে দিও। তাদের মুখে এমন কথা শুনে আকাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। মানেটা কি? আপনারা সবাই মিলে জোর করে এরকম একটা মোটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন, এখন আবার আত্মীয়তা পাতানোর চেষ্টা করছেন। আপনারা ভাবলেন কি করে যে আপনাদের মেয়েকে আমি নিজের বাড়িতে নিয়ে গিয়ে সংসার করব? কখনোই না। আমার প্রাণ থাকতে আমি এই বিয়ে কখনোই মেনে নেব না। এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, তাই আমি এই বিয়ে মানি না। দেখো বাবা, তুমি আমার কথাটা অন্তত বোঝার চেষ্টা করো। আমার মেয়েটার মুখের দিকে একবার দেখো, মেয়েটা কিভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এতে আমার মেয়ের কোনো দোষ আছে বলো বাবা? আমি তোমার কাছে হাত জোর করছি, আমার মেয়েটাকে স্বীকার করে নাও তুমি। না না গিন্নি, এরকম ভাবে বললে হবে না। এই যে জামাই বাবা, কান খুলে শুনে নাও। যদি তুমি এই রাজপ্রাসাদ থেকে বাইরে বের হতে চাও, তুমি যদি আবারও নিজের বাড়িতে ফিরে যেতে চাও, তাহলে আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তা নাহলে তুমি এই বাড়ি থেকে এক পাও বাইরে পা ফেলতে পারবে না। আমিও দেখবো তুমি কিভাবে এখান থেকে পালাতে পারো। এই, তোরা রাজপ্রাসাদের মেন গেটে তালা দিয়ে দে। এই শুনে আকাশ আবার প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই অনিচ্ছে থাকা সত্ত্বেও আকাশকে সেখানেই থাকতে হয়। কি গো, চলো, সবাই তোমাকে খাওয়ার জন্য ডাকছে। রাতের ডিনারের সময় হয়ে গেল তো। আমি খাবো না, আমার জীবনটা শেষ করে দিয়ে এখন আবার তোমরা আমাকে খাবার খাওয়াতে চাইছো? যাও, চলে যাও এখান থেকে। যদি পারো তো তোমরা আমাকে কেটে খেয়ে নাও। তোমরা যখন জোর করে বিয়ে দিতে পারো, তখন মানুষ কেটে খেয়ে নেওয়া তোমাদের কাছে কোনো ব্যাপার নয়। এ কি বলছো তুমি? তুমি তো এখন আমার স্বামী, তোমার গায়ে কেউ হাত দেবে এটা আমি কখনোই হতে দেব না। সেই সকাল থেকে তুমি কিছুই খাওনি, তুমি না খেলে আমি কিভাবে খাই বলো তো? সত্যি তোমরা যে এত ভালো নাটক করতে পারো, তোমাদেরকে অস্কার দেওয়া উচিত। তোমাদের বংশটাই হলো গুন্ডাদের বংশ। চলে যাও এখান থেকে। এরকম বলো না। আমি জানি আমার পরিবার তোমার সঙ্গে যা করেছে সেটা সরাসরি অন্যায়, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কোনো কিছুই জোর করে তোমার উপর চাপিয়ে দেব না। তুমি এখান থেকে চলে যেতে চাও, তাই তো? আমি তোমাকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করব। আমি জানি তুমি এবার আমার সঙ্গে নাটক করা শুরু করেছো। আমি তোমাকে আর তোমার পরিবারকে কাউকে বিশ্বাস করি না। আমি বললাম তো চলে যাও এখান থেকে।
দেখো প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তুমি এখান থেকে কখনোই পালিয়ে যেতে পারবে না। তুমি যদি নিজের পরিবারের কাছে ফিরে যেতে চাও তাহলে আমার সাহায্য তোমাকে নিতেই হবে। এখান থেকে বেরিয়ে যেতে হলে আমার হাত ধরেই কিন্তু তোমাকে এখান থেকে বেরোতে হবে। আমার মনে হচ্ছে তুমি সত্যি সত্যি হয়তো আমাকে সাহায্য করবে। ঠিক আছে, তুমি কি করতে চাইছো বলো, খুলে বলো আমাকে। তুমি আমার পরিবারকে বলবে যে তুমি আমাকে বউ হিসেবে স্বীকার করে নিয়েছো আর তুমি আমাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাও। এই শুনে আমার পরিবার খুবই খুশি হবে আর আমাদেরকে সসম্মানে শহরে যাওয়ার ট্রেনে তুলে দেবে। তখন তুমি আমাদের এলাকা থেকে অনেক দূরে যে কোনো একটা স্টেশনে আমাকে ট্রেন থেকে নামিয়ে দেবে। ব্যাস, তারপর তোমার আর কোনো চিন্তা থাকবে না, তুমি নিশ্চিন্তে নিজের বাড়িতে ফিরে যাবে। বাহ, তোমার আইডিয়াটা কিন্তু দারুণ। আমি নিজের বাড়ি চলে যাব আর তারপর তুমি কি করবে? তুমি নিজের বাড়িতে ফিরে আসবে তো? তারপর আমি কি করব সেটা তো আমি নিজেও জানি না, তবে আমি কখনো আমার নিজের বাড়িতে ফিরে আসবো না এটা নিশ্চিত। কারণ আমি মোটা হওয়ার জন্য আমি আমার বাবা মায়ের উপর বোঝা। আমার মতো মোটা মেয়েকে আমার বাবা মা বাড়িতে রাখতে চায় না, সেই জন্যই তো জোর করে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমাদের বিয়েটা দিল। আমি তো মরে যেতে চাই। এরকম জীবন নিয়ে তো বেঁচে থেকে কোনো লাভ নেই বলো। এই মোটা হওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই বলে অঙ্কিতা খুবই কান্নাকাটি করতে থাকে। অঙ্কিতাকে কাঁদতে দেখে আকাশের খারাপ লাগলেও তার কিছু করার থাকে না, কারণ সে কিছুতেই সেই বিয়ে এবং অঙ্কিতাকে মেনে নিতে পারবে না। তবে অঙ্কিতা যে আকাশকে সাহায্য করবে এবং আকাশ নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এই ভেবেই আকাশ খুবই খুশি হয়। আকাশ অঙ্কিতার কথা মতো তখনই কাজ করা শুরু করে দেয়। সে অঙ্কিতার বাবা মায়ের কাছে গিয়ে বলে, আসলে আপনাদেরকে যতটা খারাপ ভেবেছিলাম আপনারা ততটা খারাপও না। আপনারা সত্যি খুব ভালো মানুষ। আপনাদের দুঃখ কষ্ট আমি খুব ভালো মতোই অনুভব করতে পেরেছি। আর আমি অঙ্কিতাকে আমি নিজের বউ হিসেবে স্বীকারও করে নিয়েছি। এবার অঙ্কিতার সমস্ত দায়িত্ব আমার। আর আমি অঙ্কিতাকে নিজের বাড়িতে নিয়ে চলে যেতেও চাই, কারণ অঙ্কিতা মোটা হলেও ওর মন খুবই ভালো। অঙ্কিতার পরিবারের সকলেই খুবই খুশি হয়। খুশিতে তাদের চোখে জল চলে আসে। তারা হাত জোড় করে আকাশের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করে। এমন পরিস্থিতিতে অঙ্কিতার দুঃখ হলেও অঙ্কিতা সকলের সামনে মিথ্যা খুশি হওয়ার নাটক করে। অঙ্কিতা সকলের সামনে শুধুমাত্র খুশি হওয়ার নাটক করে। পরের দিন সকালবেলা ওই গ্রামের সকলেই খুবই সম্মানের সহিত আকাশ এবং অঙ্কিতাকে ট্রেনে তুলে দেয়। অঙ্কিতা কাঁদতে কাঁদতে তার পরিবারকে বিদায় জানায়। ট্রেনে উঠে আকাশ অঙ্কিতাকে অনেক অনেক ধন্যবাদ জানায় তাকে মুক্তি দেওয়ার জন্য। এবার তুমি খুশি তো? তোমার আর কোনো ভয় নেই। কিন্তু হ্যাঁ, তুমি ভুলেও আমাদের গ্রামে আর কখনো পা রাখবে না। আর তুমি পারলে থানায় গিয়ে একটা ডায়েরি করে রেখো, কারণ আমার যদি কিছু হয়ে যায় আর আমার বাবা মা সেটা খবর পায় তাহলে কিন্তু আমার বাবা মা তোমার উপর কোনো দোষারোপ করতে পারবে না তখন। এমন কথা শুনে আকাশ খুব ভালো মতোই বুঝতে পারে অঙ্কিতা খুবই ভালো মেয়ে। সে তার পরিবারের থেকে পুরোপুরি আলাদা। তারা দুজনে ট্রেনে করে যেতে যেতে নানান রকম গল্প করে। সেই সাথে অঙ্কিতা তার জীবনের দুঃখের কাহিনী আকাশের সঙ্গে ভাগ করে নেয়। এভাবেই দেখতে দেখতে কয়েক ঘন্টা কাটে। একটা সময় হঠাৎ করে দুজন ব্যক্তি সেই ট্রেনের বগিতে উঠে অঙ্কিতা এবং আকাশের সামনে এসে বসে। অঙ্কিতা এবং আকাশকে দেখে তারা দুজনে আজে বাজে মন্তব্য করে এবং হাসাহাসি করতে থাকে। আমার তো এদেরকে দেখে ভীষণ হাসি পাচ্ছে রে। মনে হচ্ছে মশার পাশে হাতি বসেছে। এত মোটা মেয়েকে কেউ কখনো বিয়ে করে? আমি তো এই ছেলেটার জায়গায় থাকলে কখনো এই মোটা মেয়েটাকে বিয়ে করতাম না। পুরো মুটকি হাতি, কি বাজে দেখাচ্ছে। এরকম কথা শুনে অঙ্কিতার মন খুবই খারাপ হয়ে যায়। সেই সাথে অঙ্কিতার নামে এরকম আজে বাজে কথা শুনি সঞ্জয় প্রচন্ড পরিমাণে রেগে যায় আর আকাশ সেই দুই ব্যক্তির সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এই যে, আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ট্রেনে উঠেছেন ঠিকই, কিন্তু ট্রেনের যাত্রীরা কে রোগা কে মোটা এসব নিয়ে আলোচনা করতে কে বলেছে আপনাদের কি কোনো আর কাজ নেই নাকি? যেখানে যাচ্ছেন যান না চুপ করে। আকাশের কথা শুনে ব্যক্তি দুটো প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তারা আকাশকে মারধর করতে শুরু করে। আকাশ এমনিতেও ভদ্র এবং সৎ ছেলে হলেও সে প্রচন্ড পরিমাণে ভীতু, তাই সে ওই ব্যক্তি দুটোর সঙ্গে পেরে ওঠে না। সে চুপচাপ দাঁড়িয়ে শুধুই মার খেতে থাকে। আকাশকে মার খেতে দেখে অঙ্কিতার একদম ভালো লাগে না। অঙ্কিতা নিজেই সাহসিকতা দেখিয়ে সেই দুই ব্যক্তির সঙ্গে লড়াই করতে শুরু করে। এমনকি সেই ব্যক্তি দুটো অঙ্কিতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর ফলে অঙ্কিতার মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। সেই সাথে ব্যক্তি দুটোর মধ্যে একজন চাকু বের করে আকাশের হাতে আঘাত করে। এমন অবস্থাতে ট্রেন থামলে সেই ব্যক্তি দুটো ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। আকাশ, তুমি ঠিক আছো তো? এ বাবা, ওরা তো তোমার হাতে ছুরি মেরেছে। তোমার হাত কতটা কেটে গেছে। ইস, আমার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। সত্যি আমার নিজের উপরেই প্রচন্ড রাগ হচ্ছে। এই বলে অঙ্কিতা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে আকাশের হাতে বেঁধে দেয়।
আর অঙ্কিতা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। এমন পরিস্থিতিতে আকাশ বুঝতে পারে সে নিজের অজান্তেই অঙ্কিতাকে পছন্দ করে ফেলেছে। তুমি সত্যিই খুব ভালো মেয়ে অঙ্কিতা, তোমার নিজের মাথায় চোট লেগেছে, তবুও তুমি নিজের কথা চিন্তা না করে আমার কথা ভাবছো। নিজের জীবনের পরোয়া না করে তুমি ওদের সঙ্গে লড়াই করলে শুধুমাত্র আমাকে রক্ষা করার জন্য। আমি চাইলেও তোমার মতো ভালো মেয়েকে কখনো খুঁজে পেতাম না। সত্যি আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি যে তোমার মতো আমি একজন জীবন সঙ্গিনী পেয়েছি। আকাশের কথা শুনে অঙ্কিতা খুবই খুশি হয়। অঙ্কিতা ভাবতেও পারে না শেষ মুহূর্তে তার জীবন এভাবে পাল্টে যাবে। আকাশ খুশি মনে অঙ্কিতাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এমনকি আকাশ নিজের পরিবারকে মধুপুর গ্রামে সেই অদ্ভুত ঘটনার কথা কিছু জানায় না, বরং আকাশ বাড়িতে জানায় সে নিজে পছন্দ করে অঙ্কিতাকে বিয়ে করেছে। আকাশের সিদ্ধান্ত তার মা খুব সহজেই মেনে নেয়, কারণ তার মা ভীষণ উদার মানসিকতার মানুষ ছিল। এভাবেই বিয়ের পর আকাশ অঙ্কিতাকে নিয়ে খুবই হাসি খুশি বসবাস করতে থাকে।